একের দাগের যে অঙ্কটি রয়েছে এ বি ডি এদের মধ্যে কোনটি ত্বরণের মাত্রাকে নির্দেশ করে? আচ্ছা, যদি এটা খুব সহজে করতে চাও তাহলে দেখো ভি সমান ইউ প্লাস এ টি, অর্থাৎ এই বিটা কিন্তু বি এর মাত্রা এ এর মাত্রার সাথে সমান হবে, তাহলে বিটাই কিন্তু ত্বরণকে বোঝাচ্ছে। এবার ২ এর যে অঙ্কটি রয়েছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমত্বরণে সরল রেখায় চলতে থাকলে বস্তুটির অবস্থান সময় লেখচিত্র কি হবে? আচ্ছা, এক্ষেত্রে যদি সমত্বরণে চলে তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউর মান 0 করে নাও, তাহলে হাফ এ টি স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স সমান হাফ এ টি স্কোয়ার, তাহলে এক্স সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে এক্স এর সাথে যদি টি এর গ্র্যাফ করি তাহলে এটা কিন্তু একটা অধিবৃত্ত হবে, তার কারণ টি এর ঘাত 2 আর এক্স এর ঘাত 1 আছে, একটা দ্বিঘাত আর একটার একঘাত থাকলে সেটা অধিবৃত্ত হয়। অধিবৃত্তটা কিন্তু যেটার একঘাত সেটাকে ঘিরে থাকবে, অর্থাৎ এই ধরনের হবে। একটা খাড়া দেওয়াল আছে, দেওয়ালের সাথে আর একটা ব্লককে অনুভূমিকভাবে চেপে ধরে রাখা আছে এফ বল প্রয়োগ করে। তাহলে এক্ষেত্রে দেখো ব্লকটির ওজন, ব্লকটাকে নিচে নামাতে চায়, তাহলে ওজনের মান ডব্লু, তাহলে ব্লকটাকে উপরের দিকে ধরে রাখবে কি না, এক্ষেত্রে ঘর্ষণ বল এই তল বরাবর উপরের দিকে ব্লকটিকে ধরে রাখবে, তাহলে ঘর্ষণ বলটা এফ ধরে না, তাহলে এফ ডব্লু সমান, এবার এফ সমান তো মিউ এন, আবার দেখো এন ক্ষেত্রে এদিকে কাজ করে এন, তাহলে এক্ষেত্রে এফ আর এন এরা পরস্পরের সমান কিন্তু, তাহলে এন এর জায়গাতে এফ বসিয়ে নাও, তাহলে এখান থেকে এবার অপশানগুলো মিলিয়ে নাও, তাহলে এক্ষেত্রে মিউ এফ সমান ডব্লু, অর্থাৎ অপশান এ ঠিক আছে। এরপর 4 এর দাগের যে প্রশ্নটি রয়েছে, বস্তুর উপর ক্রিয়াশীল বলের ঘূর্ণন প্রতিরূপ কি? ঘূর্ণন প্রতিরূপ টর্ক হবে। দৈর্ঘ্য সময় ভর এদের মাত্রা সংকেত পি কিউ আর হলে ঘনত্বের মাত্রা সংকেত কি হবে? আচ্ছা, ঘনত্ব সমান তো ভর বাই আয়তন, ভরের মাত্রা কত না, ভরের মাত্রা আর ধরতে বলা আছে, আর বাই ভি মানে কি, ভি মানে আয়তন, আয়তন কিন্তু দৈর্ঘ্যের কিউব, তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যের কিউব, দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য পি বলা আছে, তাহলে এটা পি কিউব, অর্থাৎ আর পি টু দি পাওয়ার -3। এরপর 6 এর যে প্রশ্নটি রয়েছে, একটি কণা স্থির বেগে এক্স অক্ষের সমান্তরালে চলছে, মূল বিন্দু সাপেক্ষে ওই কণার কৌণিক ভরবেগ কি হবে? তাহলে ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষের সমান্তরালে একটি কণা চলছে, ধরে নাও কণাটা কোনো একটা মুহূর্তে এই পজিশনে আছে যার ভর এম এবং এই দিকে বেগের মানটা এক্স অক্ষের সমান্তরালে বেগ ভি ধরে নিচ্ছি, তাহলে মূল বিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ কি হবে? আচ্ছা, মূল বিন্দু সাপেক্ষে কৌণিক বেগ বের করার কি সূত্র হয় না, এল সমান আর ক্রস পি, অর্থাৎ আর ক্রস এম ভি, তাহলে এম ভি আর সাইন থিটা, তাহলে এম এর মান এম, ভি এর মান ভি, আর কোনটা না, আর যদি এখানে এঁকে নেই তাহলে আর কিন্তু এইটা আর কে বোঝাচ্ছে, তাহলে আর এর জায়গাতে আর বসিয়ে নাও। আচ্ছা, সাইন থিটা কোন, তো সাইন থিটা আর আর ভি এর মধ্যবর্তী কোণ, এক্ষেত্রে কিন্তু আর এদিকে আছে ধরতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা, তাহলে সাইন থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে কারণ দুটো কোণ বিপ্রতীপ কোণ। এবার এই দৈর্ঘ্যটা কত হচ্ছে, এটা কিন্তু আর সাইন থিটা হচ্ছে, এটা ওয়াই ধরে নিচ্ছি, তাহলে ওয়াই কত না, ওয়াই হচ্ছে আর সাইন থিটা, তাহলে এম ভি এই আর সাইন থিটার জায়গায় ওয়াই বসিয়ে নিচ্ছি, তাহলে কৌণিক ভরবেগ কত পেলাম না এম ভি ওয়াই। এবারে দেখো এম একই আছে,
ভি একই আছে, সমবেগে যাচ্ছে বলা আছে। আর ওয়াই মানে, দেখো ওয়াই মানে এই যে দূরত্ব, এটা কিন্তু সবসময় একই আছে, অর্থাৎ এই রাশিটা একটা ধ্রুবক হয়ে গেল, অর্থাৎ কৌণিক ভরবেগ ধ্রুবক এক্ষেত্রে। এরপর 7-এর দাগের যে অঙ্কটি রয়েছে, একটি গ্রহ সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ, আর এটা সূর্য ধরে নাও। এটা কাছের অবস্থান, আমি দূরত্বটা R1 ধরে নিচ্ছি, আর দূরের অবস্থান দূরত্বটা R2 ধরে নিচ্ছি। ধরে নাও এখানে বেগের মান v1, আর এখানে বেগের মান v2। তাহলে এক্ষেত্রে কিন্তু কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে, অর্থাৎ এটা যদি এ বিন্দু নেই, এটা যদি বি বিন্দু নেই, এ বিন্দুতে কৌণিক ভরবেগ কত না mv1r1, বি বিন্দুতে কৌণিক ভরবেগ কত mv2r2, ভর একই আছে। তাহলে উভয় পক্ষ থেকে এম আর এম বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে দূরের অবস্থানে বেগটা চেয়েছে, অর্থাৎ v2 এর মান চেয়েছে, তাহলে v2 সমান v1r1 বাই r2। তাহলে v1 কত, v1 মানে কাছের অবস্থানে যে বেগ 2 × 10⁷, r1 কত না, r1 মানে কাছের দূরত্ব, 2 × 10⁻10, r2 দূরের অবস্থানের দূরত্ব, তাহলে এটা 4/3 × 10⁵ হচ্ছে, তাহলে এটা 1.33 × 10⁵ মিটার/সেকেন্ড। তাহলে সি অপশন ঠিক হচ্ছে। এবার 8-এর দাগের যে অঙ্কটি রয়েছে, তাহলে এক্ষেত্রে ঘূর্ণন গতিশক্তি কত ½I⁻², এটা কার সঙ্গে সমান না, অপর একটা বস্তুর রৈখিক গতিশক্তির সঙ্গে সমান। তো এটা ঘূর্ণন গতিশক্তি, এটা অপর বস্তুর রৈখিক গতিশক্তি। এবার উভয় পক্ষ থেকে 1/2 বাদ দিয়ে দাও, তাহলে প্রথম বস্তুর আয়ের মান কত, প্রথম বস্তুর আয়ের মান 3, ওমেগা কত না 3, দ্বিতীয় বস্তুর ভর কত 27, এখান থেকে ভি এর মানটা বের করে নিতে হবে। তাহলে ভি স্কোয়ারের মান 1 হচ্ছে, তাহলে ভি সমান এটা 1 হচ্ছে। এরপর 9-এর দাগের যে অঙ্কটি রয়েছে, টর্নেডোর সময় যে ধুলোর শঙ্কু তৈরি হয় তার নিচের দিকে বায়ুর বেগ বেশি হয়, তার কারণ। আচ্ছা, যদি টর্নেডোর একটা ছবি এঁকে নেই, দেখো টর্নেডোর নিচের দিকে ব্যাসার্ধ কি হতে থাকে, ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে, তাহলে ব্যাসার্ধ কমতে থাকে। যদি ব্যাসার্ধ কমতে থাকে তাহলে আই কি হবে না, আই সমান কি হয়, দেখো আই সমান তো mr², তাহলে যদি আর কমে আই কি হবে, আইও কমবে, তাহলে নিচের দিকে কিন্তু আই কমতে থাকে যত নিচে নামবে, তাহলে আই কমতে থাকে। এবার কৌণিক ভরবেগ সূত্র কি বলছে না, আই ওমেগা সমান ধ্রুবক হবে, তাহলে আয়ের রাশিমালাটাই যদি বসিয়ে নিই, আই সমান তো mr², সমান ধ্রুবক, তো এখান থেকে r² ওমেগা সমান ধ্রুবক। তাহলে দেখো যদি আর যদি কমতে থাকে তাহলে ওমেগা কি হবে, ওমেগা বাড়তে থাকবে নিচের দিকে, তাহলে কি হয় না, আর কমতে থাকে তাই ওমেগা বাড়তে থাকে হবে, অর্থাৎ ব্যাসার্ধ কমলে আবর্তন হার বাড়ে। তাহলে বিটা সঠিক অপশন হচ্ছে। ধরো ড্রাইভার এ বিন্দুতে ব্রেক করছে এবং বি বিন্দুতে গিয়ে থেমে গেছে, তাহলে এ বিন্দুতে বেগটা ধরে নাও বেগটা ইউ, আর বি বিন্দুতে থেমে গেছে মানে বেগ তাহলে 0। এবারে যদি এটা সমমন্দনে যায়,
এই অংশটা কিন্তু সমমন্দনে যাচ্ছে, তাহলে সমমন্দনে গেলে এই জায়গায় গড় বেগ কত? গড় বেগ ইউ প্লাস 0/2, অর্থাৎ u/2। মানে ধরা যায় যে বস্তুটি এ থেকে বি তে u/2 গড় বেগ নিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি বের করতে হবে? ত্বরণ নির্ণয় না করে ব্রেক কষার ঠিক আগের মুহূর্তে গাড়ির বেগ কত ছিল সেটা নির্ণয় করবে কিভাবে? অর্থাৎ এই যে ইউর মানটা তুমি কিভাবে সহজে নির্ণয় করবে? যদি আমি এস সমান ভিটি লাগিয়ে নেই, মানে ভাবা যায় যে এ থেকে বি তে বস্তুটি গড়ে u/2 সমবেগ নিয়ে যাচ্ছে। তাহলে সমবেগে গেলে এস সমান ভিটি সূত্র লাগাতে পারো। তাহলে এক্ষেত্রে এই ভিটা কি? এটা কিন্তু গড় বেগ, মানে u/2। তাহলে এস সমান ওর জায়গাতে তুমি u/2 বসাতে পারো আর টি এর জায়গায় টি। তাহলে ওইখান থেকে গড় বেগ পেয়ে যাবে u/2। কিভাবে পাবে? না s/t। তো এস তো দেওয়া রয়েছে, এস কত দেওয়া রয়েছে? 20 আর টি এর মান 4, তাহলে এটা 5 হচ্ছে। তাহলে এখান থেকে ইউ কিভাবে পাবে? না ইউ বের করতে হলে 5 গুণিত 2, অর্থাৎ এই 5টাকে 2 দিয়ে গুণ করতে হবে। এবার যদি বি এর অপশনটা লক্ষ্য করো, যে গড় বেগ নির্ণয় করে তাকে দ্বিগুণ করলে ওই বেগ নির্ণয় করা সম্ভব। তাহলে দেখো এক্ষেত্রে u/2টা গড় বেগটা বের করে নিয়েছি, তাকে 2 দিয়ে গুণ করে বেগটা পেয়ে যাচ্ছি। তাহলে বি অপশনটা ঠিক হচ্ছে। কিন্তু আইফেল টাওয়ারের ভর দেওয়া রয়েছে এটা। এবার একটা মডেল বানাবে তুমি, মডেলটা এই অনুপাতে বানাতে হবে, অর্থাৎ আইফেল টাওয়ারের প্রকৃত ভর যদি 100 হয় তাহলে মডেলটার ভর হবে কিন্তু 1। অর্থাৎ আইফেল টাওয়ারের প্রকৃত ভরকে 100 দিয়ে গুণ করলে তুমি মডেলটার ভর পেয়ে যাবে। তাহলে এটা প্রকৃত ভর, এটাকে 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য বাদ হবে, এটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে অপশন এটা ঠিক হচ্ছে। এরপর 13 দাগের যে অঙ্কটি রয়েছে, এ ও বি দুটো ভেক্টর দেওয়া আছে। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এদের ক্রস গুণফল, মানে এ ক্রস বি কোন দিকে থাকবে? এ ক্রস বি কিন্তু উভয়ের সঙ্গে লম্ব দিকে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে এ ক্রস বি উপরের দিকে, মানে ক্রস গুণফলের যে নিয়ম, যদি এ থেকে বি এই পাকে একটা স্ক্রু ঘুরাই, স্ক্রুটাকে এই বরাবর রেখে এই ডিরেকশনে স্ক্রু ঘোরালে সেটা কিন্তু স্ক্রুটার অগ্রভাগ ওপরের দিকে যাচ্ছে, তাই এ ক্রস বি ওপরের দিকে হচ্ছে। তাহলে এক্ষেত্রে হয় সি না হয় ডি, এই দুটোর মধ্যে একটা হবে। কিন্তু এক্ষেত্রে এটা কি ডান হাতের নিয়ম অনুসারে না বাম হাতের নিয়ম অনুসারে? ঠিক আছে, বিষয়টি ঠিক বোঝা গেল না এখানে। ডান হাতের নিয়ম মানে কি বলতে চেয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। এটা ডান পাকের স্ক্রু হবে, কারণ এ থেকে বি ডান পাকে স্ক্রু ঘোরালে সেটা উপরের দিকে যায়। তাহলে এটা সম্ভবত ওই ডান পাকের স্ক্রু নিয়মটা বোঝাতে চেয়েছে। তাহলে সেই অনুযায়ী অপশন সি ঠিক হবে। পূর্ণ অস্থিতিস্থাপকের ক্ষেত্রে ই এর মান কত হয়? না ই 0 হয়। পনেরোর যে অঙ্কটি রয়েছে, এটা 50 নিউটন বল, এর দুটি উপাংশ, একটা অনুভূমিক, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর এটা 30, তাহলে ওয়াই অক্ষ বরাবর কত? তাহলে ওয়াই অক্ষ বরাবর কিছু একটা ধরে নাও, এক্স ধরে নাও। তাহলে দেখো এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 30 স্কোয়ার মিলিয়ে কিন্তু 50 স্কোয়ার হচ্ছে। তাহলে এক্স সমান √50 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার। তাহলে এটা সরল করে দেখে নেবে, এটা 40 হচ্ছে। এরপর 16 দাগের যে অঙ্কটি রয়েছে, বিবৃতি একে বলা রয়েছে বলের ভ্রামক ও টর্ক আসলে অভিন্ন ভৌত রাশি।
এটা কিন্তু ঠিকই রয়েছে। বলের ভ্রামক এবং টর্ক একই রাশি। বলের ভ্রামকের একক কি হয়? বল ইন্টু দূরত্ব। আর টর্ক মানে কিন্তু বল ইন্টু দূরত্বকেই বোঝায়। তাহলে দুটো অভিন্ন ভৌত রাশি। বিবৃতি 2 এ কি বলা রয়েছে? কোনো বিন্দুর সাপেক্ষে টর্ক সমান ওই বিন্দুর সাপেক্ষে অনেকগুলি বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি। এটাও ঠিক রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে 1 ও 2 উভয়ই সত্য। তাহলে সি অপশন ঠিক হচ্ছে। ঘাত বল হলো একটি ক্ষণস্থায়ী বৃহৎ মানের বল। ঘাত বল, এটা ঠিক রয়েছে। আচ্ছা, ঘাত বলের মাত্রার সঙ্গে কিন্তু বলের মাত্রার সঙ্গে সমান হবে, তাহলে ওটা কিন্তু ভুল রয়েছে, কারণ বলের মাত্রা কি হয়? mlt-2। ঘাত বল ও বলের ঘাত অভিন্ন না, এটাও ভুল রয়েছে। তাহলে একমাত্র বিবৃতি 1 সত্য। অপশন এ ঠিক হচ্ছে। এরপর 18 দাগের যে অঙ্কটি রয়েছে, একটি সিসার বল দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। একই ভরের এবং একই বেগে ছোড়া একটি টেনিস বল দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। আচ্ছা, তাহলে দুটো ছবি এঁকে নিই। এটা এটা সিসার বল, তাহলে ধাক্কা খেয়ে মাটিতে যদি পড়ে যায় তাহলে সেটা কিন্তু এই পথে পড়ছে। আরেকটাকে ছোড়ার ফলে সে কিন্তু ধাক্কা লেগে আবার ফিরে আসে, অর্থাৎ এই পথে ফিরে আসে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, ভরবেগ পরিবর্তন কিন্তু এক্ষেত্রে ভরবেগ পরিবর্তন বেশি হবে, কম হবে। এক্ষেত্রে ভরবেগ পরিবর্তন কম, এক্ষেত্রে ভরবেগ পরিবর্তন বেশি। এ কিন্তু ধাক্কা লেগে ফিরে আসছে, তার অর্থ এ বেশি জোরে প্রতিক্ষিপ্ত হয়েছে। আর এ ফিরে আসতে পারছে না, তার অর্থ এ কিন্তু কম বেগে প্রতিক্ষিপ্ত হয়েছে এখানে। অর্থাৎ ভরবেগের পরিবর্তন এই টেনিস বলের ক্ষেত্রে বেশি, আর সিসার বলের ক্ষেত্রে কম। আচ্ছা, বিবৃতিগুলো এবার এক এক করে লক্ষ্য করো। বিবৃতি 1-এ বলা আছে টেনিস বলের থেকে সিসার বলের ভরবেগের পরিবর্তন বেশি হয়। না, টেনিস বলের ভরবেগের পরিবর্তন বেশি হয়, সেই জন্যই বলটা ফিরে আসতে পারছে। তাহলে এটা ভুল রয়েছে। বিবৃতি 2-এ কি বলা আছে? টেনিস বলের থেকে সিসার বলের ভরবেগের পরিবর্তন কম হয়। টেনিস বলের থেকে সিসার বলের ভরবেগের পরিবর্তন কম হয়, হ্যাঁ, এটা ঠিক রয়েছে। বিবৃতি 3-এ কি বলা আছে? সিসার বলের ভরবেগ টেনিস বলের থেকে বেশি হয়। আচ্ছা, এটা ধাক্কার আগে ভরবেগ না ধাক্কার পরে ভরবেগ বলা নেই। আমি যদি পরে ধরে নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু সিসার বলের ভরবেগটা কম হবে আর টেনিস বলের ভরবেগটা বেশি হবে। তাহলে এটা ভুল রয়েছে। তাহলে শুধুমাত্র বিবৃতি 2 সঠিক। তাহলে এক্ষেত্রে এটা বি বি অপশন ঠিক হচ্ছে। টেবিলের উপর রাখা একটি ব্লক স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে ক্রিয়া বল ব্লকের উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলকে প্রতিনিধিত্ব করছে। আচ্ছা, এক্ষেত্রে জেনে রাখো যে টেবিলের উপর কোনো বস্তু থাকলে তো এদের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। মানে এই বস্তু যেহেতু স্থির আছে, তাহলে এর উপর কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে না। যদি কাজ করতো তাহলেও কিন্তু স্থির থাকতে পারতো না, ও ত্বরণ সহ গতিশীল হতো। তাহলে এ ভুল রয়েছে। ব্লকের উপর ক্রিয়াশীল মোট কার্যকর বল 0, এটা ঠিক, কারণ ব্লক স্থির রয়েছে, স্থির আছে মানে তার উপর মোট বল 0 কিন্তু। এরপর 20 শাসনে বলা আছে একটি ঘর্ষণহীন নততলের শীর্ষবিন্দু থেকে একটি বস্তুকে নততল বরাবর নিচে নামিয়ে আনতে কৃতকার্যের পরিমাণ বস্তুটিকে উলম্ব তল বরাবর নামিয়ে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তার সমান। আচ্ছা, ধরো এটা একটা মসৃণ নততল, তো এখান থেকে এখানে যদি এই বরাবর নামিয়ে আনো, আর একবার এখান থেকে এখানে এই বরাবর নামিয়ে আনো, উভয় ক্ষেত্রে কার্য একই হয়। তাহলে বিবৃতি এ কিন্তু ঠিক রয়েছে, মানে অ্যাসাম্পশন ঠিক রয়েছে। রিজনে কি বলা আছে? নততল বরাবর ও উলম্ব তল বরাবর বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান অভিন্ন। আচ্ছা, এক্ষেত্রে এই বরাবর mg sin থিটা আর এই বরাবর mg, তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ রিজন ভুল রয়েছে।
এরপর 21 দাগের যে অঙ্কটি রয়েছে, যখন অবাধে পড়ে তখন সরণ সময় লেখচিত্র কি হয়? সেক্ষেত্রে x সমান ut প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে u শূন্য হাফ জিটি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে যদি x এর সাথে t এর গ্র্যাফ করি, এক্ষেত্রে x কে ঘিরে থাকবে, যার এক ঘাত তাকে ঘিরে একটা অধিবৃত্ত হয় এটা। t সমান 4 সেকেন্ড সময়ে বলের ঘাত কত হবে নির্ণয় করতে হবে। আচ্ছা, বলের ঘাত বের করার কি সূত্র হয়? না, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এমভি মাইনাস এমইউ। তাহলে ধরে নিচ্ছি এই জায়গায় বেগটা অন্তিম বেগ ভি আর প্রাথমিক বেগ ইউ। তাহলে একটু লক্ষ্য করো যে যদি এই বেগটা ভি হয়, এটা যদি ভি হয়, এখানে এই জায়গায় বেগটা কিন্তু ভি হবে, এই জায়গাতেও বেগের মানটা ভি হবে। এবার এর নতি কোন রাশিকে বোঝায়? এই যে সরল রেখা, এর নতি কোন রাশিকে বোঝায়? না, নতি সমান এই ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটি করলে কি হয়? না, বেগকে বোঝায়, বেগ হচ্ছে। তাহলে এর নতি সব জায়গাতে কত? নতি তো শূন্য, নতি শূন্য, তাহলে এর বেগ সব জায়গাতে বেগ শূন্য, অর্থাৎ ভি এর মান কিন্তু শূন্য, অর্থাৎ অন্তিম বেগ হয়ে গেল শূন্য। আর প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ বলতে এই স্থানে যে বেগটা। এবার একটু লক্ষ্য করো, যে এই জায়গায় এই সরলরেখার নতি, নতি সব জায়গায় একই আছে, সেই নতির মানটা কত? না, নতি মানে তো এই লম্ব বাই ভূমি, তাহলে লম্বর মানটা কিন্তু এটা 3 দেওয়া রয়েছে, এটা 3 দেওয়া রয়েছে, অর্থাৎ 3 আর ভূমি 4, তাহলে নতি 3-এর 4। এবার এর নতি কোন রাশিকে বোঝায়? না, বেগকে বোঝায়, তাহলে বেগ কত? বেগ 3-এর 4। এবার এখানে বেগ যদি ইউ হয়, সব জায়গাতে বেগ কিন্তু ইউ হবে, তাহলে ইউর মান পেয়ে গেলাম 3-এর 4। এখানে বেগ কিন্তু কখনোই শূন্য নয়, তাহলে বেগ প্রাথমিক বেগ কত? 3-এর 4। তাহলে এম এর মানটা 4 কেজি বসিয়ে নাও, তাহলে এটা -3 হচ্ছে। 23-এর যে অঙ্কটি রয়েছে, ব্যাসার্ধ অর্ধেক করা হলে গতিশক্তি কি হবে? আচ্ছা, গতিশক্তি, আবর্ত গতিশক্তি কি হয়? না, আমি কে ধরে নিচ্ছি, তাহলে কে সমান কি হয়? হাফ আই ওমেগা স্কোয়ার। এটাকে একটু যদি সাজিয়ে নেই, আই স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আই, তাহলে আই ওমেগা মানে তো এল হয়, তাহলে এটা এল স্কোয়ার বাই আই করে নাও। এবার এক্ষেত্রে কিন্তু এল একই আছে ধরতে হবে, তাহলে কে সমানুপাতিক 1/i, তাহলে কে টু বাই কে ওয়ান কি হচ্ছে? না, i1/i2। আবার আই সমান কি হয়? না, এম আর স্কোয়ার, তাহলে এম আর ওয়ান স্কোয়ার এম আর টু স্কোয়ার, তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার। আর ওয়ান কত? না, এক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ অর্ধেক করা আছে, তার অর্থ কি? আগে যদি 2 ছিল, এখন হয়ে গেছে 1, তাহলে এখান থেকে কে টু সমান কে ওয়ান ইন্টু 4, অর্থাৎ পূর্বের 4 গুণ হবে। এদিকে পোটেনশিয়াল এনার্জি ভি, আর এদিকে দূরত্ব এক্স দেওয়া রয়েছে। এবার কি বের করতে হবে এখানে? না, যে অঞ্চলে বা যে অঞ্চলে কণাটিকে পাওয়া যেতে পারে সেই অঞ্চলগুলি কি হবে? আচ্ছা, এক্ষেত্রে এক কথায় মনে রাখবি যে পোটেনশিয়াল যে অঞ্চলে নেগেটিভ সেটা সুস্থিত অঞ্চল, আর কণা সেই অঞ্চলেই থাকতে চাইবে। তাহলে পোটেনশিয়াল অর্থাৎ ভি নেগেটিভ কোথায়? না, ভি দেখো এই অংশে কিন্তু ভি নেগেটিভ, অর্থাৎ এইখানে এক্স এর মান -a/2, আর এই জায়গাতে এক্স এর মান +a/2, তাহলে এক্স এর মান -a/2 +a/2 এই রেঞ্জের মধ্যেই কণাটিকে পাওয়া যাবে।
তাহলে সি অপশানটি ঠিক হচ্ছে। এবার 25-এর যে অঙ্কটি উভয় ক্ষেত্রে কি সমান, দেখো উভয় ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই এইচ সমান। আচ্ছা, এইচ এর রাশিমালা যদি লিখে নেই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাহলে সব ক্ষেত্রে এইচ সমান, আচ্ছা 2g তো প্রতি ক্ষেত্রেই 2g আসছে, মানে 2gটা প্রতি ক্ষেত্রে ধ্রুবক, তাহলে সব ক্ষেত্রে কিন্তু এই যদি একই হয় তাহলে এই রাশিটাকেও প্রত্যেক ক্ষেত্রে একই হতে হবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে বলা যায় যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বা ইউ সাইন থিটা, এটাকে তো আমি লিখতে পারি ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই 2g, অর্থাৎ ইউ সাইন থিটা এই রাশিটা সব ক্ষেত্রে কিন্তু একই থাকবে, একই অর্থাৎ ধ্রুবক। তিনটে বস্তুর বেলাতে এটা ধ্রুবক হচ্ছে। এবার যদি আমি এর রাশিমালাটা লিখে নেই, উড্ডয়নকালের রাশিমালা কি হয় না 2u সাইন থিটা বাই জি হচ্ছে। তা প্রত্যেক ক্ষেত্রে দেখো 2 আসবে তিনটে বস্তুর বেলাতে, আর জিও প্রত্যেক ক্ষেত্রে একই হচ্ছে। আবার দেখো ইউ সাইন থিটা তিনটার ক্ষেত্রে একই, তাহলে ইউ সাইন থিটা এটাও তিনটার ক্ষেত্রে একই হয়ে যাচ্ছে, তাহলে টি এর মান সব ক্ষেত্রে একই হবে। এরপর 26-এর যে অঙ্কটি রয়েছে, এক্ষেত্রে পি বিন্দুতে মোট শক্তি কত দেখে নাও। পি বিন্দুতে মোট শক্তি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। আচ্ছা, স্থিতিশক্তি ইউ পি ধরলাম। আচ্ছা, গতিশক্তি দেওয়া রয়েছে 5 কিলো জুল, ওটা কিলো জুলেই রেখে দিলাম। এবার ও যখন এই পথে কিউ বিন্দুতে আসবে, রাস্তাতে ঘর্ষণের বিরুদ্ধে 10 কিলোজুল পরিমাণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ পি বিন্দুর শক্তি যেটা ছিল ওটা থেকে 10 বাদ দিয়ে দাও, তাহলে যে শক্তি হচ্ছে সেটা কিউ বিন্দুর মোট শক্তির সাথে সমান হবে। এবার কিউ বিন্দুর মোট শক্তি কত না, কিউ বিন্দুর স্থিতিশক্তি এটা, আর গতিশক্তি কে, এই কে এর মানটাই কিন্তু বের করতে হবে। তো এখান থেকে ইউপি মাইনাস ইউ কিউ আর এই দুটো -5, এটা সমান কে হচ্ছে। এবারে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে পি বিন্দুর শক্তি কিউ বিন্দুর শক্তি এদের স্থিতিশক্তির বিয়োগফল। তাহলে এদের স্থিতিশক্তির ফারাক কিন্তু 50 কিলোজুল দেওয়া রয়েছে, আর কিউ বিন্দুর শক্তি কম, পি বিন্দুর শক্তি বেশি, তাহলে এটা 50 করে নিলে এখান থেকে কে এর মান পেয়ে যাবে 45। তাহলে সি অপশন ঠিক হচ্ছে। এবার 27-এর যে অঙ্কটি রয়েছে, হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেনের ভর যদি 1 হয় ক্লোরিনের কিন্তু ভর 35.5, অর্থাৎ ক্লোরিন বহু গুণ ভারী। তাহলে এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভর কেন্দ্র ক্লোরিন পরমাণুর দিক ঘেঁষে থাকবে, অর্থাৎ ক্লোরিন পরমাণুর খুব কাছাকাছি থাকবে। এবার অপশানগুলো যদি লক্ষ্য করো, এই অপশানে আছে সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে, তাহলে মাঝখানে কখনো হতে পারে না, তাহলে এই অপশান ভুল। বিতে রয়েছে ক্লোরিন পরমাণু থেকে 0.035 অ্যাংস্ট্রম দূরে, অর্থাৎ এই টোটালটা তো 1.27, এর তুলনায় যদি এর অর্ধেকও ধরে নিই, এটা হচ্ছে গিয়ে এটার অর্ধেক কত, এটার অর্ধেক প্রায় 0.65 এরকম হচ্ছে, 65 অ্যাংস্ট্রম, আর এখানে বলছি 0.035 অ্যাংস্ট্রম, অর্থাৎ এটা ক্লোরিনের খুব গায়ে বোঝাচ্ছে। তাহলে ক্লোরিনের খুব কাছাকাছি এরকম জায়গাতে হতে পারে, তাহলে এটা ঠিক হতে পারে। যদি সি এর অপশনটা দেখে নেই, এইচ পরমাণু থেকে 0.035 অ্যাংস্ট্রম দূরে, তাহলে এইচ সাপেক্ষে 0.035, অর্থাৎ এরকম জায়গাতে হচ্ছে,
এরকম জায়গাতে, তাহলে এই ডিস্টেন্স এখানে কি হওয়া সম্ভব? এটা কখনোই সম্ভব নয়, কারণ ভরকেন্দ্র ক্লোরিনের দিক ঘেঁষে থাকবে, তাহলে এটা ভুল হয়ে গেল। ডি বলছে ক্লোরিন পরমাণুর ওপরে, মানে ক্লোরিন পরমাণুর একদম এই জায়গাতে, এটা কিন্তু হওয়া সম্ভব নয়। ক্লোরিন যতই ভারী হোক না কেন, ভরকেন্দ্র ক্লোরিনের ওপরে থাকতে পারে না। ক্লোরিনের থেকে ক্লোরিনের সেন্টার যদি এটা, সেন্টারের এই দিকে একটু থাকবেই, তাহলে ডি অপশন ঠিক হচ্ছে না, তাহলে এক্ষেত্রে অপশন বি ঠিক হচ্ছে। এরপর 28-এর যে অঙ্কটি রয়েছে, আচ্ছা এফ এর মানটা দেওয়া রয়েছে কিন্তু 100 নিউটন, তাহলে এই 100 নিউটন বলটা ঠিক কাকে টেনে নিয়ে যাচ্ছে? না 100 নিউটন টোটাল সিস্টেমটাকে বয়ে নিয়ে যাচ্ছে, মানে টোটাল এই যে, আচ্ছা এটার ভর কিন্তু 50 কেজি রয়েছে, এটা 50 কেজি, তাহলে 50 আর 30 মিলিয়ে কত হয়? 50 30 80 কেজি, তাহলে 100 নিউটন 80 কেজিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এফ সমান এম এ, এই সূত্র অনুযায়ী এ সমান এফ বাই এম, তাহলে এফ হলো 100 নিউটন আর এম হলো মোট ভর 30 প্লাস 50 80, অর্থাৎ এটা 5/4। এবার এই সুতোয় টানটা বের করতে হবে। সুতোয় টান যদি টি হয়, টি কিন্তু কাকে টেনে নিয়ে যাচ্ছে? টি শুধু এই 30 কেজিকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে টি সমান এম এ, তাহলে এম 30 আর এ এর মান 5/4, তাহলে এটা 150/4, তাহলে এটার মান হচ্ছে 37.5 নিউটন। এরপর 29-এর দাগের যে অঙ্কটি রয়েছে, এইচ এর রাশিমালা দেওয়া রয়েছে, এখান থেকে তাপ ক্ষয় পরিমাপের ক্ষেত্রে সর্বোচ্চ শতকরা ত্রুটি কত হবে, অর্থাৎ এইচ মাপতে গিয়ে ত্রুটি কত হবে? তাহলে ডেল এইচ বাই এইচ, এটাকে লেখা যায় 2 ডেল আই বাই আই ডেল আর বাই আর ডেল টি বাই টি, আর এই ধ্রুবকটা থাকবে না, ধ্রুবকটা এখানে কোথাও আসবে না, বা সবগুলোকে 100 দিয়ে গুণ করে নাও। এবার এটা হচ্ছে আই পরিমাপে ত্রুটি, এটার মান কত দেওয়া রয়েছে? আই মনে হচ্ছে এটা প্রবণতা রোধ সময়, আই পরিমাপে ত্রুটি 2%, 2, আচ্ছা এটা রোধ পরিমাপে ত্রুটি কত? 1%, আর এটা সময় পরিমাপে ত্রুটি 1%, তাহলে এটা 6 হচ্ছে। এরপর 30-এর যে অঙ্কটি রয়েছে, দুটো ট্রেন একে অপরের দিকে আসছে 17 কিমি পার ঘন্টা আর 43 কিমি পার ঘন্টা, তাহলে এক্ষেত্রে আপেক্ষিক বেগটা কত? না আপেক্ষিক বেগ একই দিকে এলে যোগ হয়, তাহলে এক্ষেত্রে 17 আর 43 যোগ করে কত হয়? না 60 কিমি পার ঘন্টা। এবার ধরে নাও যে আপেক্ষিক বেগ 60 কিমি পার ঘন্টা, এটার অর্থ হচ্ছে তুমি ধরতে পারো যে একটা ট্রেন স্থির আছে, আরেকটা ট্রেন তার দিকে 60 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসছে, তাহলে পরস্পরকে অতিক্রম করার 1 মিনিট আগে কত দূরে থাকবে? আচ্ছা 1 মিনিট আগে ধরো এই দূরত্বে ছিল, এই দূরত্বটা এস ধরে নাও, তাহলে 1 মিনিটে কিন্তু এস দূরত্ব এগিয়ে যাচ্ছে ট্রেনটা, তাহলে এস সমান ভিটি লাগিয়ে নাও, তাহলে ভি মানে আপেক্ষিক বেগ 60 আর টি মানে 1 মিনিট, ওকে ঘন্টায় করে নাও, ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/60 ঘন্টা, তাহলে এটা হচ্ছে 1 কিমি কিন্তু। এবার 31-এর যে অঙ্কটি রয়েছে, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া রয়েছে, এদের মধ্যবর্তী কোণ কত বের করতে হবে। আচ্ছা মধ্যবর্তী কোণ বের করার সূত্র এ ডট বি বাই এ বি। এবার ডট গুণফলটা যদি আগে করে নিই, ডট গুণফল করতে গিয়ে দেখো 4 2 8, 3 -2 -6, -2 আর 1 -2, এবার সম্ভবত উপরেরটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে নিচে আর এ বি বের করার দরকার নেই,
তাহলে এখান থেকে বলা যায় থিটা π/2। এরপর 32 থেকে 35-এ 4টে অঙ্ক রয়েছে। বলা আছে এই ভূমি থেকে একটা বেলুন ছাড়া হয়েছে। এই ভূমি থেকে ধরো এটা একটা বেলুন, এটা স্থির মানে প্রাথমিক বেগ কিন্তু এখানে 0। তো বেলুনটা উপরে উঠছে 10 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ। ধরো 2 সেকেন্ডে বেলুনটা এখানে উঠছে, এটা 2 সেকেন্ড সময়। তাহলে এখান থেকে একটা কণা ফেলে দেওয়া আছে, তো ঢিল ধরে নাও, একটা ঢিল এখান থেকে ফেলে দেওয়া আছে। তাহলে বেলুন কিন্তু উপরের দিকে উঠতেই আছে, অর্থাৎ বেলুনের একটা এখানে বেগ রয়েছে ভি ধরে নাও। তাহলে ঢিলটারও কিন্তু একটা ঊর্ধ্বমুখী বেগ থাকবে ভি। ঢিলটা কিন্তু ডাইরেক্ট সোজা নিচের দিকে পড়বে না, ঢিলটা কিছুটা ওপরে উঠবে তারপর নিচের দিকে নামবে। তাহলে এক্ষেত্রে ধরে নাও ঢিলটা এরকম ওঠে, তারপর আবার এবার এই উচ্চতাটা বেলুনের উচ্চতা, মানে যে উচ্চতায় ঢিলটা ছেড়ে দেওয়া আছে সেটা h1 ধরে নাও। এবার সবার আগে h1 আর এই ভি এর মানটা বের করে নিচ্ছি। তাহলে s সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা যদি আমি এটা এ বিন্দু দিই, এটা যদি বি বিন্দু দিই, তাহলে এটা এ থেকে বি এই গতির ক্ষেত্রে, তাহলে এস হলো h1, ইউ বেলুনের প্রাথমিক বেগ 0। আচ্ছা এ কত? বেলুনের ত্বরণ কিন্তু 10, টাইম 2 সেকেন্ড, তাহলে এটার মান হচ্ছে 40/2 20 মিটার। আবার এ থেকে বি এর ক্ষেত্রে তুমি ভি সমান ইউ প্লাস এটি এই সূত্রটাও লাগিয়ে নাও। তাহলে ইউ 0, এর মান 10, টি এর মান 2, তাহলে এটা 20 মিটার/সেকেন্ড। তাহলে এটা ধরে নিচ্ছি আমি, এটা সি বিন্দু ধরে নিচ্ছি, মানে 2 সেকেন্ড পর কণাটি সি বিন্দু অবধি উঠেছে ধরে নাও সাপোজ। তাহলে কণার ক্ষেত্রে 31-এর অঙ্কটাতে কি বলা আছে না, কণাটি মোট কত উচ্চতা উঠবে। তাহলে এক্ষেত্রে কণার ক্ষেত্রে এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার লাগিয়ে নাও, কারণ কণা যখন ওপরের দিকে উঠবে সে কিন্তু মন্দন সহ উঠবে, তাই আমি মাইনাস হাফ এটি স্কোয়ার সূত্রটা লাগিয়ে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে এসটা এটা h2 ধরে নিচ্ছে, h2। তাহলে h2, ইউ কত না, ইউ হচ্ছে গিয়ে যে ঢিলের যে প্রাথমিক বেগ, অর্থাৎ এক্ষেত্রে এই ভিটা, ভি এর মান তো 20, তাহলে 20, টি এর মান 2 সেকেন্ড। আচ্ছা এক্ষেত্রে বেলুন থেকে কণাটিকে ছেড়ে দেওয়ার পর সে কিন্তু জি মন্দন সহ উপরে উঠবে, তাহলে মন্দনের মানও জি এর মানও 10 দেওয়া রয়েছে। তাহলে 40 মাইনাস 20, তাহলে এটা 20 হচ্ছে। তাহলে h1 20, আবার h2 ও 20, তাহলে কণাটির মোট উচ্চতা কত হবে? কণাটি মানে কণাটিকে ছেড়ে দেওয়ার পর তার মোট উচ্চতা হবে h1 প্লাস h2, অর্থাৎ 20 প্লাস 20, 40 মিটার। এবার এক এক করে উত্তরগুলো শুধু মিলিয়ে নাও। 32-এরটা কি চেয়েছে না, মাটি থেকে কণার উচ্চতা। তাহলে মাটি থেকে কণার উচ্চতা মানে কত? h1 প্লাস h2 অর্থাৎ 20 প্লাস 20 অর্থাৎ 40 মিটার। অপশান সি ঠিক হচ্ছে। 33-এরটা কি চেয়েছে না, কণার বেগ কত? তাহলে কণার বেগ কত? 2 সেকেন্ড পর কণার বেগ ভি সমান ইউ মাইনাস এটি সূত্র লাগিয়ে নাও। তাহলে ইউ হলো গিয়ে যে বেগে ছোঁড়া হয়েছে, অর্থাৎ এটা এই ভি। তাহলে ভি এর মান বের করা আছে 20, তাহলে 20, আর এ হলো গিয়ে মন্দন 10, তাহলে 0 হয়ে যাচ্ছে, 0 মিটার/সেকেন্ড। অর্থাৎ এই যে সি বিন্দু আর সি বিন্দুটা আসলে এই টপ মোস্ট পয়েন্টে রয়েছে। তাহলে যাই হোক, এটা অপশন এ এর সাথে ঠিক হচ্ছে। 34 কি বলছে, কণার সরণ কত? তাহলে কণার সরণ কত? সরণ হচ্ছে গিয়ে বি থেকে সি অবধি যে উচ্চতা, অর্থাৎ h2 কিন্তু 20 মিটার।
তাহলে ডি অপশন ঠিক হচ্ছে। এবার 35-এরটা কি চেয়েছে, কণার ত্বরণ কত। আচ্ছা, কণা কিন্তু যখন ওপরের দিকে উঠছে সে জি মন্দন সহ উঠছে, তাহলে এক্ষেত্রে ত্বরণ ওপরের দিকে তো মন্দন, তাহলে নিচের দিকে ত্বরণ কত, নিচের দিকে ত্বরণের মান 10, তাহলে বি অপশন ঠিক হচ্ছে।